তৎক্ষণাৎ আওয়াজ আসে না ওপাশ থেকে। রৌদ্র আর সেদিকে পাত্তা দিল না। ধরে নিল সে এবারও বুঝি শিশির এসেছে। তাই তো ছেলে চোয়াল শক্ত করে শুয়ে রইল বিছানায়। মিনিট খানেক পর আবারও দরজায় কর্নানোর শব্দ হয়। রুদ্র এবার মেজা ছাড়ায় খালি গায়েই ছুটতে যায় দরজার কাছে। দরজাটা খুলতে খুলতেই শক্ত গলায় খেকিয়ে উঠছে। এই, তো লজ্জা নেই? কতবার বলেছি এখানে আসতে? কথাটা শেষ হবার আগে থমকায় রোদ। চোখ দুটো বড় সড়ো করে তাকিয়ে রইল দরজার সামনে দাঁড়ানো অরিনের দিকে। মেয়েটা তার এহেন ধমকে কেমন গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। রৌদ্র মনে মনে আহত হলো, অপরাধীর ন্যায় বলল, এই, সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি জান বাচ্চা। আমি বুঝিনি তুই এসেছিস। আমি ভেবেছিলাম। কথাটা বলতে গিয়ে থামলো রৌদ্র। প্রসঙ্গে এড়াতে বলে উঠল, থাকো সব বাদ দে। তুই কি বলতে এসেছিস সেটা বল। অরিন এবার মুখ খুলে মিনমিনে স্বরে বলল। বড় মা আপনাকে খেতে ডাকছে। রৌদ্র মাথা নাড়ায়, বলে, আচ্ছা তুই যা, আমি আসছি। অরিন মাথা কাত করে চলে যেতে এক কদম বাড়াতেই কি মনে করে আবারও পেছনে ফিরে মেয়েটা। মাথা নিচু রেখে নমনীয় কণ্ঠে বলে, একটা কথা বলি রোদ ভাই। রৌদ্র তাই ছাড়া ভাবে হেলান দিয়ে দাঁড়ালো দরজায়। সৌরভ চোখে তাকাই রইল অরিনের দিকে। তারপর রাজভারী গলায় পড়ল, জি বলুন। অরিন তৎক্ষণাৎ চোখ তুলে তাকায়। রৌদ্র মুখে এই কথাটা তার বরাবরই বেশ পছন্দের। মেয়েটা কিঞ্চিত হাসল। রৌদ্র নিজের দৃষ্টিতে অবলোকন করলো সেই হাসিটা। অরিন চোখ সরাতে নেবে তখনই তার চক্ষু গোচর হয় রৌদ্রের পেটানো উন্মুক্ত দেহ কানা, যেখানে এখনো পানির বিন্দু বিন্দু কণাগুলো স্পষ্ট ফুটে আছে। অরিন সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। বুকটায় আবার কেমন যেন হাতুড়ি পেটা হচ্ছে। অরিন ফাঁকা ঠকিল। দাঁড়িয়ে থেকে হাসপাস করতে লাগলো সে। অরিনের এহেন কাণ্ড সবটাই পর্যবেক্ষণ করছে রৌদ্র। চিমুচকি হেসে চোখ কামড়ে ধরলো নিজে। তারপর মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে বলে হচ্ছে, কি যেন বলবি বলছিলি? অরিন উপর নিচ মাথা নাড়িয়ে মাথা ঝাঁকায়। আমতা আমতা করে কিছু বলবে তার আগে পেছন থেকে ভেসে আসে অনেকের গম্ভীর এবং শক্ত কণ্ঠ। অরিন। অরিন সেদিকে তাকায় নিচা। ভাইয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অরিন জোরালো কদমে এগিয়ে আসে তাদের কাছে। রৌদ্রের দিকে দৃষ্টিপাত না করেই অরিনকে বলে, এখানে কি? শিব কুচকায় রৌদ্র। অনেকের হাবভাবে বিমুঠ হয়ে তাকিয়ে আছে সে। বোঝার চেষ্টা করছে ছেলের এমন কথার কারণ। অন্যদিকে অরিন চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, হয়তো উপযুক্ত কথা খুঁজছে ভাইকে বলার মতন। অনেক বোনের দিকে এক পলক তাকে আলতো করে হাত বাড়িয়ে বোনের মুখের সামনে চলে আসা চুলগুলো কানের পেছনে গুছিয়ে দেয়। অতঃপর বোনের গালে আলতো করে হাত রেখে গম্ভীর গলায় সুত হয়, কোনো কিছু অপাত্রে দান করা চাইতে নিজের কাছে পড়ে থাকা ঢের ভালো, শোনা। অরিন অবুঝের ন্যায় তাকিয়ে রইল ভাইয়ের দিকে। চোখে তার একরোজ জিজ্ঞাসা, হয়তো জানতে চাচ্ছে এতটা কঠিন কথার ভাবার্থ। অনেক বুঝলো বোনের চোখের দৃষ্টি। গভীর মুখের আদলে মুচকি হাসি টেনে বলল, খেতে যাবো না, আমি আসছি, খাইয়ে দিব তোকে। অরিন আরও কিচ্ছু বললে না। অবাক চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আলতো করে গার কাত করলো। তারপর কোনো প্রকার কথা না বলে চলে গেল সেখান থেকে। অরিন চলে যেতে রৌদ্র শটান হয়ে দাঁড়ায়। হৃদয়ের মাঝে ফাঁচ পেলে অনেককে জিজ্ঞেস করে, এই কথার মানে কি অনেক? আর তুই হঠাৎ এমন বিহেভিয়ার করছিস কেন? অনেক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। গলায় কাঠিনের ছাপ ফুটিয়ে বলো, সেটা আমার আর আমার বোনুর ব্যাপার মিস্টার ইফতেখার এহসান রৌদ্র। এই বিষয়ে আপনার নাক না গলানোটাই বেটার। কথাটা বললে সে সামনে হাঁটা ধরে। অনেক দু কদম সামনে যেতেই পেছন থেকে ভেসে আসে রৌদ্রের গম্ভীর গলা, হোল্ড ইওর টাং অনেক। কাকে কি বলছিস ভেবে বলিস। অনেক তচ্ছিলের হাসি দিল ঘাড় বাকি রৌদ্রের দিকে তীর্যক দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, বিফোর টেলিং মি হোয়াট টু ডু ইউ শুড কারেক্ট ইউর সেলফ ফার্স্ট। বাই দ্য ওয়ে, স্টে অ্যাওয়ে ফ্রম অরিন। থমকে গেল রৌদ্র। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল অনেকের দিকে। সেদিকে বিন্দুমাত্র পাতা না দিয়ে ঘট ঘট পায় প্রস্থান ঘটায় অনেক। ছেলেটার মনটা ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। হয়তো সে নিজেও কখনো ভাবতে পারেনি তার এত প্রিয় বন্ধুর মতো ভাইয়ের সাথে এরূপ ব্যবহার করবে কোনো দিন। কিন্তু কি আর করার, তার বনুর সামনে পৃথিবীর সকল সম্পর্কই যেন নিছক ক্ষুদ্র মাত্র। বড় বউ, কই হলো তোমার? এসো না গো, আমি একটু চুলগুলো বেঁধে দিই তোমার। সবারটা তো বেঁধেই দিলাম, এবার শুধু তোমার বাকি। রাইসা বেগমের একের পর এক অনুনয় অবশেষে হার মানলেন জুবাইদা বেগম। ফার্স্ট করে নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের টুলের উপর বসে পড়েন তিনি। তারপর তারা দেখে বললেন, নে এবার বেঁধে দে তো বাপু। আর খবরদার বেশি জাঁকজমকভাবে বাঁধিস না, কেমন? কনের মা আমি।
আমার কি আর এত সাজগোজ চলে বল? জুবাইদা বেগমের কথায় মুচকি হাসলেন রাইসা বেগম, মাথা নাড়িয়ে বলেন। ঠিক আছে, একেবারে সিম্পলভাবেই বেঁধে দিচ্ছি। বলে তিনি ধীরে ধীরে জুবাইদা বেগমের মৃদু পাক ধরা চুলগুলো আঁচড়ে দিতে লাগলেন। তখনই নুপুরে রিনিচিরি শব্দ তুলে ঘরে প্রবেশ করে রুহি। রাইসা বেগম থামলেন, পেছন ফিরে রুহির দিকে তাকিয়ে বললেন, আরে রুহি, তুমি এখানে চলে এলে যে? তোমার তো এখন স্টেজে থাকার কথা। রুহি চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ দুটো কেমন চিকচিক করছে মেয়েটার। জুবাইদা বেগম ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট খেয়াল করলেন তা। মেয়েটা মনটা তার মুহূর্তে ভারী হয়ে উঠল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, বসা ছেড়ে ধীর পায়ে এগিয়ে আসে মেয়ের কাছে। মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে আওড়ালেন। কি হয়েছে মা, কিছু বলবি? রুহি এখন কি হলো কে জানে। মেয়েটা কোনোরূপ টু শব্দ না করে ফট করে জড়িয়ে ধরে মাকে, অতঃপর বাদ ভাঙা কান্না ভেঙে পড়ে মেয়েটা। জুবাইদা বেগম হিমশিম খাচ্ছেন মেয়েটাকে সামলাতে। তারও এখন কান্না চলে আসছে, কিন্তু এই মুহূর্তে মেয়েটার সামনে কাঁদলে যে মেয়েটা আরও কিছুটা মূর্ছা যাবে, তখন কিভাবে সামলাবেন তিনি। জুবাইদা বেগম পরপর চোখ এলেন, হয়তো গলা থেকে উগে আসা কান্নাগুলো কোন রকমে গিলছেন তিনি। চোখ দুটো সে আঁচলে মুছে নিয়ে বলেন, ধুর পাগলি মেয়ে, গায়ে হলুদের দিনে কেউ এভাবে কাঁদে? আর একটু পরেই রেদওয়ানদের পক্ষ থেকে হলুদ ছোঁয়াতে আসবে। তখন যদি তারা বউয়ের এমন কান্নায় লেপ্টে যাওয়া মুখ দেখে তাহলে কি বলবে বলতো? মেয়েটা থামলো না, হয়তো তাকে থামাতে চাওয়ার ব্যর্থ চেষ্টা বেশ বুঝেছে সে। জুবাইদা বেগম ধীরে ধীরে পিঠে হাত বুলাতে লাগলেন মেয়ের। তিনি আর থামাচ্ছেন না মেয়েটাকে, কাঁদতে দিচ্ছেন মেয়েকে। কথা আছে, কান্না করলে নাকি কষ্ট কমে, তাহলে এবার না হয় তাই হোক। মেয়েটার সকল কষ্টগুলো যাতে এই চোখের পানিতে একেবারে ধুয়ে মুছে যাক। চারিদিকে হই হলো, রঙিন বাতির আলো পুরো উঠোন জুড়ে এক রাজকীয় আবহাওয়া। স্টেজের আশেপাশে বিভিন্ন ফুলের সমারোহ। বেশ কিছুক্ষণ পর রুহিকে নিয়ে আসা হয়, মেয়েটাকে বসানো হয় স্টেজের মুখোমুখি শাড়ির চেয়ারে। রুহি এসে থেকে কেমন এদিক ওদিক তাকে খুঁজছে কাউকে। মাইমুনা বেগম বুঝলেন হয়তো, এগিয়ে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাউকে খুঁজছিস? রুহি মাথা ছাকায়, দৃষ্টি চারিদিকে বুলিয়ে আওড়ায়। সেজো মা, অরিকে তো কোথাও দেখছি না, কই গেল মেয়েটা? মাইমুনা বেগমের টনক নড়ল কথাটায়। তিনি ভাবুক হয়ে বললেন, হ্যাঁ, অনেকক্ষণ যাবতী মেয়েটাকে আশেপাশে কোথাও দেখছি না। আচ্ছা তুই বস তো, আমি দেখছি কোথায় আছে মেয়েটা। বলে তিনি চলে গেলেন। এদিকে ইতিমধ্যে উঠোনে সবাই চলে এসেছে। ছেলেদের ড্রেস কোড আজকে একেবারে সিম্পল, হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্ট। রৌদ্র কিছুক্ষণ পর পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে উপস্থিত সেখানে। উঠোনে পা রাখতে ছেলেটার কানে পৌঁছায় অদূরে রাফিয়া বেগমের কিছু কথাবার্তা। কই গেল মেয়েটা? সেই কখন থেকে দেখলাম না ওকে। হ্যাঁ রে অনি, তুই দেখেছিস বাবা? অনেক ছেলেটা চিন্তিত হয়ে ফোন দিয়ে যাচ্ছে বোনের মোবাইলে, কিন্তু ফোনটা রিং হলো, ওপাশ থেকে কেউ তুলছে না। কেউ অনেক মায়ের এহেন কথায় মাথা নাড়ায়, বলে, আম্মু, আমি ওকে লাস্ট বিকালেই দেখেছিলাম। এরই মধ্যে মেয়েটা কই গেল? সবগুলো কথাবার্তা কানে এসে পৌঁছাতেই বুকটা থক করে উঠে রোজর। সে দ্রুত কদমে রাফিয়া বেগমের কাছে এগিয়ে এসে বলল, মেজমা, অরিন। রৌদ্রকে দেখেও না দেখার ভান ধরল অনেক। এদিকে রাফিয়া বেগম বিচলিত হয়ে বললেন, বাবা মেয়েটা। কথাটা শেষ হবার পূর্বে মাইকে কেউ একজন উচ্চ স্বরে বলতে শুরু করে, হ্যালো এভরিওয়ান, এই যে সবাই এদিকে দেখাবেন প্লিজ, আপনাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। তাই আপনারা প্লিজ একটু বসুন, কিছুক্ষণের মধ্যে আপনারা বেশ বড় সড়ো একটা চমক পেতে চলেছেন। স্টেজে দাঁড়িয়ে কথাগুলো বলেই থামলো পুতুল। ছেলেটার এহেন কাঁদে বিরক্ত হলো রৌদ্র। এদিকে তার প্রাণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওদিকে ছেলেটা পড়ে আছে তার সারপ্রাইজ নিয়ে। রৌদ্র চিন্তিত হয়ে উঠোন পেরিয়ে যাবার জন্য দু কদম বাড়াতে থমকে গেল, অবাক চোখে তার স্টেজের উপর দাঁড়ানো মেয়েগুলোর দিকে। মেয়েগুলোকে স্টেজে আসতে দেখে হাঁপ ছেড়ে বাঁচলো সবাই। চিন্তামুক্ত হলে নিমিষে স্টেজে দাঁড়িয়ে আছে আহিমাহি, আর তার ঠিক সামনে পেছন দিকে ঘুরে আছে অরেন। সকলেই তাদের দেখে এক প্রকার হুল্লোড়ে মেতে উঠেছে তৎক্ষণাৎ। পরক্ষণে কানে আসে সাউন্ড বক্সে বাজানো গানের শব্দ। নাচো হেলিয়া, নাচো কতলিয়া, রাখো নয়নে নয়ন,
মন্ত্র পড়িয়া আগুন জ্বালাইয়া নিশীতে আসিব যখন, দ্বিধা যত মনে রাখিও যতনে, হাসি মুখে করিও বরণ, যত অভিমানে মেঘ জমে প্রাণে, ভালোবেসে জলে আলোড়ন। সঙ্গে সঙ্গে পেছনে ফিরে অরেন। মেয়েটা কেমন মনমুগ্ধ নাচের ভঙ্গি নিয়ে নেচে যাচ্ছে, আর সেদিকে তাকিয়ে থমকে গেছে রোজা। বেচারা অবাকের চাইতে শখ খেয়েছে হয়তো একটু বেশি। এই যে কেমন হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা ফসা শরীরে কাঁচা হলুদ রঙের শাড়িটা বেশ সুন্দর ফুটে উঠেছে, তার উপর কোমর অব্দি চুলগুলো বিনুনি গাঁথা। মেয়েটার মুখের হাসিগুলো যেন প্রাণকে নিচ্ছে। ছেলেটার ভীষণ বাজেভাবে টানছে তাকে। রোদু শুষ্ক অদজোড়া জিভতে খানিকটা ভিজিয়ে নিয়ে না, এবার যেন তৃষ্ণাটা আরেক ধাপ বেড়ে গেল তার। বুকের ভেতরটা আবারও কিছুটা একটা হাতুড়ি পেটা করছে। ছেলেটা এতটা প্রভাবিত হয়েছে কেননা কখন যে তার অজান্তেই তার বুকের বাঁ পাশে তার হাতটা চলে গিয়েছে, সেদিকে কোনো রকম হুঁশ নেই। সে তো মত্ত নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে থাকতে। আচ্ছা, মেয়েটা যে তাকে দিনকে দিন এতটা পাগল করে ছেড়েছে, সে খবর কি মেয়েটা আদৌ রেখেছে? একে একে মনোমুগ্ধকর নাচের পরিবেশনায় অবশেষে শেষ হলো অরিনদের নাচ। আহি মাহি নাচ শেষ করে ফুচ করে জাপটে ধরে অরিনকে। বেচারি এমন হুটহাট জড়িয়ে ধরা তাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে যায়। ফল করে নিজেকে সামনে নিয়ে দু হাতে আলতো করে জড়িয়ে ধরে দুজনকে। এরই মধ্যে রুই কেমন ছুটে এসে চাপড়ে ধরে তাদেরকে। পরপরই এমন জড়িয়ে ধরায় প্রায় দম বন্ধ হয়ে আসার উপযোগার অরিনের। মেয়েটা হাসপাস করতে করতে ছাড়িয়ে নেয় নিজেকে। রুহি সরে দাঁড়ায় অরিনের কোনোই ধরে নিজের দিকে ফিরিয়ে উল্লাসিত কঞ্চে বলল, মাই গড, কি নাচলি তুই অরি! আমি জাস্ট থান্ডার্ড হয়ে তাকিয়েছিলাম তোর দিকে। বিশ্বাস কর, আজ মেয়ে না হয়ে যদি ছেলে হতাম তাহলে এক্ষুনি তোকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। রুহির এমন কথায় মুচকে হাসল অরিন। আলতো হাতে রুহির গাল দুটো টেনে দিয়ে বলল, ইস, কি সুযোগটাই না মিস করলাম রুহিপু। রুহিও গালভর্তি হাসি দিল। পরক্ষণে আহি মাহির দিকে তাকিয়ে বলল, তোরা কি রে, আজকে সবাই একাধারে আমাদের পাগল করার পায়তারা করছিস নাকি? এমনিতেই তোদের ওপর থেকে চোখ সরানো, তাই তার উপর আবার তোদের এমন নাচ। কি শুরু করলি আজ তোরা? আর এত সুন্দর নাচ শিখলি বা কখন? মাহিরা এবার মাঝে তার ন্যায় হাত নাড়িয়ে বলল, ও ওইটা ওইটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। আমরা তো এমন দুই একটা নাচ এমনিতেই পারি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে পাশ থেকে আহিরা মুখ কুচকায় বিরক্তি নিয়ে মুখ ছামটি মেরে বলল, আরে বাস, কে বললো কথাটা? দেখি তো ম্যাডাম আপনার মুখখানা। যে মানুষটা কিনা গত 1 মাস ধরে লুকিয়ে চুরিয়ে নাচটার প্র্যাকটিস করে এসেছে, সেই বুঝি এখানে যুক্তি দাঁড় করালো। ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেল না? নিজের ভাব নেওয়ার কাপড় কথাটা ধরা পড়ে যাওয়ায় দাঁতে জিভ কাটে মাহিরা। মেয়েটা কেমন চোর ধরা পড়ার ন্যায় কাঁচোমাচো করতে লাগলো। খানিক্ষণ বাদে গলায় মেয়েকে শ্বাস ছেড়ে পড়ল, আহি, তুই এমন কেন? একটু চুপ থাকলে কি হতো শুনি? সব সময় এমন করিস তুই। তো ভাবলেশীন জবাব দেয় আহিরা। যা শুনে আরেকটা মেজাজ চটে মাহির। মেয়েটা গাল ফুলিয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দেয়। রুহি বলতে থাকে, এই থাম তোরা, এখানে ওকে টম এন্ড জেরির ঝগড়া শুরু করে দিবি নাকি? থামলে তো জানে। একে অপরের দিকে একবার আর চোখে তাকে মুখ ফ্যাংছে তারা। বনু, নিচে নাম। অনেকটা এতক্ষণ দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল আহি মাহির এইসব ভাগ বিতণ্ডায়। তখনই স্টেজের বাইরে থেকে আসা অনেকের গম্ভীর কণ্ঠে তার দিকে তাকায় মেয়েচা। ধীর পায়ে এগিয়ে আসে ভাইয়ের নিকট। অনেকের বাড়িয়ে রাখা হাতটা চেপে ধরে নিচে নেমে আসে সে। এভাবে হুট করে কাউকে কিছু না বলে উদা হয়ে গিয়েছিলি কেন বনু? জানিস কত টেনশন হচ্ছিল? অনেকের কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্নতার ছাপ। অরিন বেশ টের পেল তা। ভাইয়ের চিন্তিত মুখখানার দিকে তাকে মুচকি হাসলো মেয়েচা। এই হাসবি না বনু, তোর এই মিষ্টি হাসিতে আজ আর ভুলছি না আমি। প্রতিবার এমন উদ্ভট কর্মকাণ্ড করিস, আর কিছু বলতে গেলে হাসি দিয়ে চুপ করিয়ে দিস। না, এটা প্রতিবার হবে না। অনেকের এহেন কথায় এবার মুচকি হাসিটা দীর্ঘ হলো মেয়েটার। খিলখিলি হেসে ওঠে অরিন। বরাবরই সে হাসি অনেকের রাজ্যসম রাগ অভিমান নিমিষে ভুলিয়ে দিতে সক্ষম। অনেক মেয়েকে অভিমান নিয়ে তাকিয়ে রইল বনুর দিকে, চোখ দুটো ছোট ছোট করে নিয়ে বলল, বনু, তুই যদি মনে করিস প্রতিবার তোর ওই হাসি দেখলে আমি আমার রাগ ভুলে যাব, তাহলে তুই শুনে রাখ, তুই একেবারেই ঠিক ভাবছিস। বলে নিজ ফিক করে হেসে। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প।
আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। সে উঠে অনেক হাত বাড়িয়ে বোনের মাথাটাকে আলতো করে বুকে চেপে ধরে নেচার। পরক্ষণে অরিনের নিজের বাহু ধরে সযত্নে জড়িয়ে রেখে নমনীয় কণ্ঠে বলল, এমনটা আর করিস না বনু, ভয় পায় প্রচুর। অরিন বুঝলো ভাইয়ের চিন্তা। বুক হতে মাথা উঠিয়ে ভাইয়ের চোখ বরাবর তাকিয়ে বলল, সরি ভাইয়া, আর করব না। সত্যি তো? অরিন আবারও আলতো হাসলো, হাতের 3টে আঙুল দেখিয়ে বললাম, এই যে 3 সত্যি। ভাবি, আপনার মেয়ের বিয়ে দেবেন না? পরিচিত দুঃসম্পর্কের আত্মীয়র মুখে এহেন কথায় থমকায় রাফিয়া বেগম। ঘাড় বাঁকিয়ে পাশে ফিরে মহিলাটির উদ্দেশ্যে বলেন, জি ভাবি, মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো অবশ্যই দিতে হবে, তাই না? মহিলাটি এবার নড়ে চড়ে বসলো, নিজের বসার চেয়ারটা আরেকটু কাছে টেনে আনলেন। অতঃপর উৎফুল্ল ভরা কণ্ঠে বলেন, হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা ভাবি, শোনেন না, আমার কাছে একটা ভালো পাত্র আছে। যদি আপনি বলেন তাহলে আমি আলাপ করে দেখ। তার কোনো প্রয়োজন নেই আপা। আমার মেয়েকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি না। মেয়ে আমার এখনো ছোট, এইসব বিয়ে শাদির মতো বড় দায়িত্ব পালনে এখনো সক্ষম হয়নি। মহিলাটির কথা শেষ হওয়ার আগে পেছন থেকে গম্ভীর গলায় কথাগুলো বললেন সাব্বির সাহেব। মহিলাটি তৎক্ষণাৎ চুপ করে যায়। হাসি মুখটা মুহূর্তেই থামথামে হয়ে আসে মানুষটার। চুপসে যাওয়া কঞ্চে মিনমিনি স্বরে বললেন, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আসি আমি। কথাটা শেষ করে এক প্রকার গটগট পায়ে চলে যান সেখান থেকে। পাশে বসা রাফিয়া বেগম মহিলাটিকে আটকাতে যাবেন, কিন্তু পরক্ষণে স্বামীর চোখের ইশারায় আর তা করলেন না। সাব্বির সাহেব এগিয়ে এলেন স্ত্রীর পাশে। বসতেই শুনতে পেলেন স্ত্রীর ছাঁচালো কণ্ঠ, এ কেমন ব্যবহার বলো তো? মানুষটা শুধু একটা কথা বলতে চাইলেন আর তুমি তার মুখের ওপর এসব বলে দিলে। মানুষটা কি ভাবলো মনে মনে? কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না রাফু। আমার মেয়েকে আমি কিছুতেই এত তাড়াতাড়ি বিয়ে দেব না, সে যতই নবাবপুত্র কিংবা রাজপুত্র আসুক না কেন। সাব্বির সাহেব সুকুটি করে তাকিয়ে স্ত্রীর পানে। পরক্ষণে বলেন, স্বামীর এরূপ কথার পিছিয়ে আর কিছু বলার মতো খুঁজে পেলেন না রাফিয়া বেগম। শুধু একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে রইলেন তিনি। রুহি শ্বশুরবাড়ি থেকে মানুষজন এসেছে মেয়েটাকে হলুদ ছোঁয়াতে। একে একে সকলেই রুহিকে হলুদ ছোঁয়ায়। সবশেষে রৌদ্র আসে, বোনকে আলতো করে হলুদ ছুঁয়ে পকেট থেকে রুমাল বের করে তারপর রুমালটা দিয়ে বোনের মুখটা কোনো রকমে মুছে দেয়। রুহি ভাইয়ের এহেন কাণ্ডে মুগ্ধ চোখে তা হাসল। আসলেই তার অনেকক্ষণ যাবৎ অস্বস্তি হচ্ছিল মুখের উপর এতগুলো হলুদ দেওয়াতে, কিন্তু মুখ ফুটে কোনো কিছু না বলতে পারছে। তার ভাইটা কেমনে বুঝে গেল সব চা। এসব ভাবতে ভাবতে রুহির মনটা আবার বিষাদের ছায়া নেমে আসে। মুখটা হয়ে ওঠে অন্ধকারের ছানো, চোখ দুটোর কোটর কেমন যেন টইটুম্বুর হয়ে উঠেছে জলে। রৌদ্র সবটা খেয়াল করলো সতর্ক চোখে। ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে আলতো করে হাত রাখে বোনের মাথার উপর বলল, কাঁদে না বুড়ি, ভাইয়া আছি না। আর তোকে তো দূরে কোথাও বিয়ে দিচ্ছি না সোনা। যখন বাড়ির মানুষদের কথা মনে পড়বে রেহানকে বলবি, না হয় আমায় বলবি, গিয়ে নিয়ে আসবো তোকে, কেমন? ভাইয়ের এমন আশ্বাস দিয়ে বলা কথায় মন খারাপ খানটা ঘুচে গেল রুহির। ভেজা চোখে আলতো হাসলো মেয়েটা। পরকট হুট করে জড়িয়ে ধরে ভাইয়ের কোমর। রুহির সারা শরীরে হলুদ লেগে থাকায় রৌদ্রের কাপড়ও নিমিষেই ধাক বসে যায়। তবু সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা নেই রৌদ্রর। সেও বোনকে আলতো হাতে জড়িয়ে রেখেছে নিজের সঙ্গে। পাশ থেকে কুহেলি রুহিকে সতর্ক করার জন্য মুখ খুলবে, তার আগেই রৌদ্র তাকে হাতের ইশারা থামিয়ে দেয়। কুহিলিও চুপসানো মুখে বসে রইল নিজ জায়গায়। খানিকক্ষণ সময় বাদে নিজ থেকে সরে আসে রুহি। ভাইয়ের দিকে চোখ পড়তে জিভে দাঁত কাটে মেটে। ইস, হলুদ পাঞ্জাবিটায় কাঁচা হলুদের দাগ লাগায় লাল হয়ে বসে গেছে বিভিন্ন জায়গায়। রুহি মনে মনে অপরাধ বোধ করল। বলির মুখে ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, সরি ভাইয়া, আসলে। রুহির কথার মাঝে তাকে থামিয়ে দেয় রৌদ্র। মুচকি হেসে বোনের গালে হাত রেখে বলে, কিচ্ছু হবে না বুড়ি, তোর সরি বলতে হবে না। রুহিও কৃতজ্ঞ হাসলো ভাইয়ের প্রতি। তাকিয়ে রইল ভাইয়ের স্নিগ্ধ মুখশ্রীর মুখপান আর পানে। না জানি আবার কবে এতটা কাছ থেকে ভাইকে দেখবে সে। অনি ভাইয়া, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ওদিকে সবাই হয়তো খুঁজছে আমায়। উঠোন জুড়ে মানুষের বেচারণ। কেউ কেউ গানের তালে নাচছে, আবার কেউ কেউ
হয়তো খানাপিনায় মত। এরই মধ্যে অনেক এসে কিছু না বলে হুট করে তাকে এক প্রকার টেনে নিয়ে চলে আসে বাড়ির ভেতর। মেয়েটা সে কখন থেকে জিজ্ঞেস করেই যাচ্ছে ছেলেটাকে, কিন্তু ছেলেটা মুখ খুললে তো রুহি এবার খেয়াল করলো অনেক তাকে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। রাত বাজে 11:30। এত রাতে এমন করে ছাদের দিকে কুচকায় রুহি। আবারও জিজ্ঞেস করে, ভাইয়া এত রাতে ছাদে কেন নিচ্ছ? অনেক থামলো এবার। রুহিকে ছাদের দরজার সামনে দাঁড় করে মিটমিট করে হাসছে ছেলেটা। রুহি বরকায় ক্ষুদ্র চোখে অনেকের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, এমন মিটমিট করে হাসছো কেন তুমি? দেখো ভাইয়া প্লিজ মজা করো না, বলো না কেন এনেছো আমায়? অনেক হাত দেখিয়ে থামায় রুহিকে। হাসি হাসি মুখে সুত হয়। তোর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে বুড়ি। রুহি অবাক হয়, গলায় একরাশ অবাকের ছাপ ঢেলে বলল, এই বিদঘুটে অন্ধকার ছাদে আবার কেমন সারপ্রাইজ? কই আমার তো চোখে পড়ছে না কিছু। অনেক ফুস করে নিঃশ্বাস পেলেও হাত দিয়ে মৃদু কপাল চাপড়িয়ে বলল, ক্ষমা দে বোন, এত প্রশ্ন করলে কিভাবে বলবো বলতো? আমার কাছে শুধু এখান অব্দি নিয়ে আসা ছিল, বাইকটা যে দেবার সে দিবে। অনেকের এহেন প্যাঁচালো কথা আগামাথা খুঁজে পেল না বোকা রুহি। সে বোকা গলায় বলল, মানে কে দেবে? অনেক হাত বাড়িয়ে অদূরে ইশারা করে। রুহিও সেদিকে লক্ষ্য করে, কিন্তু না, অন্তত তেমন কিছু পরিলক্ষিত হচ্ছে না মেয়েটার। রুহি পাশ ফিরতে ফিরতে সন্ধিয়ান গলায় শুধু হয়, কিন্তু ওখানে তো কিছুই। কথাটা মাঝপথে আটকে আসে মেয়েটার পাশে। অনেক তো দৌড়, অনেকের টিকিটারও খোঁজ নেই। মেয়েটা এবার সত্যি ভয় পেল। ভয়তুর গলায় আশেপাশে নজর বুলিয়ে ডাকলো, অনি ভাইয়া কোথায় গেলে? প্লিজ ফিরে এসো, আমার ভয় করছে। কিন্তু না, কোনো জবাব নেই। রুহি কাঁদো কাঁদো মুখে এদিক ওদিক তাকালো একবার। হুচ করে তার মনে হলো অদূরে কেমন একটা লম্বা ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে। তৎক্ষণাৎ ভয় কেঁপে উঠলো মেয়েটা। সুচকে ঢোক গিলে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কে ওখানে? ছায়ামূর্তিটা জবাব দিল না, কিন্তু মিনিটের ব্যবধানে ধীরে ধীরে সেটা এগিয়ে আসতে শুরু করে রুহির দিকে। যা দেখে মেয়েটার প্রাণ পাখি বুঝি ফুরুত করে উড়ে যাওয়ার অবস্থা। ভয় সর্বাঙ্গে জমে যায় মেয়েটা, শরীর থেকে ছুটে বেরিয়ে আসে ঘামের বিন্দু কণা। মেয়েটা পেছন ঘুরে দৌড়ে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে কেউ একজন তার হাতে খপ করে ধরে ফেলে। রুহি তৎক্ষণাৎ গলা ফাটে চিৎকার করতে যাবে, তার আগেই লোকটা তার মুখ চেপে ধরে। রুহি শুধু গোঙাতে থাকে। মেয়েটার গাল বেয়ে চুপচুপ করে ঝরে পড়ছে অশ্রুধারা। সে অশ্রুকণার তোপে লোকটা এবার হকচকি হচ্ছে। তড়িৎ মেয়েটাকে নিজের দিকে ঘোরায় ছেলেটা। রুহি নিচু করে রাখা মুখখানা নিজের দু হাতের আজলা নিয়ে অস্থির গলায় বলতে লাগলো, পাখি, এই তাকাও আমার দিকে, প্লিজ কেঁদো না, ভুল হয়ে গেছে আমার, আর এমন করে ভয় দেখাবো না তোমায়, প্লিজ এবার কান্না থামাও প্লিজ। পরিচিত কঞ্চ কর্ণগোচর হওয়া মাত্র ফট করে চোখ মেলে রুহি। চোখের সামনে রিহানকে দেখতে পেয়ে হুট করে তার জমানো কান্নাগুলো বুঝি ছিটকে বেরিয়ে আসে এবার। মেয়েটা দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠছে। তা দেখে অস্থির হলো রিহান। বিচলিত গলায় বলল, রুহি জান আমার, প্লিজ কেঁদো না, দরকার হয় আমার দুটো থাপ্পড় মারো, তবুও তুমি কেঁদো না, এই শুনছো? রুহি এবার কান্না থামে নাক টানে রেহানের দিকে তাকে ফুট করে ছেলেটার গালে আলতো হাতে চাপুর কিল মারতে থাকে। রেহানও তাকে কোনো বাধা না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, দৃষ্টি তার মেয়েটার মায়াভরা মুখটার দিকে। রুহি কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, খুব খারাপ আপনি, খুব খারাপ। আর একটু হলেই তো হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। ব্যাস এই কথাটা শেষ হবার আগেই তার হাত দুটো ফট করে ধরে ফেলে রেহান। চোখ মুখ শক্ত করে তৎক্ষণাৎ মেয়েটাকে বুকে চেপে ধরে। হঠাৎ এমন হওয়ায় হতবিহ্বল হয়ে পড়ে রুহি। রেহানের বুকে কান পাতে স্পষ্ট শুনতে পেল ছেলেটার হৃদয়ের থুকপুকানি। রেহান রুহিকে শক্ত করে চেপে ধরে গম্ভীর গলায় বলল, চুপ, একদম চুপ, এই কথাটা আজকে বলেছো, আর দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে এটা শুনতে না হয় আমার। কি ছিল ছেলেটার কণ্ঠে? কেন কথাটা ভেতর থেকে নাড়িয়ে দিল রুহিকে? রুহিকে আদৌ টের পেল রেহানের কণ্ঠের কম্পন? বুঝলো ছেলেটার বিচলিত হওয়ার কারণ? বুঝলো তো, বেশ বুঝলো মেয়েটা। রুহি আলতো হাসে নিজেও জড়িয়ে ধরে ছেলেটাকে। কিয়ৎক্ষণ বাদে রেহানকে ছেড়ে দিয়ে তার দুগালে হাত রাখলো মেয়েটা। তারপর তার মুখটাকে নিচু করে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রেহান চোখ বোঝায়, অনুভব করলো সময়টা। রুহি সময় নিয়ে কপাল হতে ঠোঁট সরায়। রেহানের চোখে চোখ রেখে বলল, আর বলবো না, এবার খুশি? রেহান মৃদু হাসল। রুহির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, মারাত্মক সুন্দর লাগছে তোমার শ্যামাবতী। মেয়েটা লজ্জা পেল খানিকটা। লজ্জালু মুখটা নামিয়ে ফেলে তৎক্ষণাৎ চিবুক এসে ঠেকেছে গলার কাছে।
রেহান তাকে দেখলো সবটা, পরক্ষণ দুষ্টু এসে বলল, এভাবে লজ্জা পেও না শ্যামবতী, আমার যে তখন লজ্জা ভাঙাতে ইচ্ছে করবে। শেষ। মেয়েটা এবার লজ্জায় কোনটা যাওয়ার পথে। রেহান বুঝি বেশ উপভোগ করছে বিষয়টা। সে ছোট কামড়ে তাকে রইল রুহির দিকে। হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, এই শ্যামবতী, আমায় হলুদ লাগাবে না? রুহি আচমকা মুখ তুলে তাকায়, ভাবুক গলায় বলল, এখানে কোথায় পাবো? রেহান বুঝি এই কথাটির অপেক্ষায় ছিল। সে রুহির কথার প্রত্যুত্তর না করে পকেট থেকে একটা প্যাকেট বের করে সেটা রুহির সামনে ধরে বলল, নাও, এটা তোমার ছোঁয়া হলুদ। দাও দাও, আমায় নিজ হাতে লাগিয়ে দাও। রেহানের কথা বেশ অবাক হলো মির্জা, তবু কিছু না বলে প্যাকেট খুলে একটু একটু করে হলুদ ছোঁয়াতে থাকে রেহানের গালে। আর রেহান সে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিজের প্রেয়সীর পানে। হলুদ অনুষ্ঠান শেষ হলো প্রায় আধ ঘন্টা হবে। সবাই যে যার মতো করে এটা সেটা করতে ব্যস্ত। অরিন বসেছিল বসার রুমে, তার পাশেই বসে আছে অনেক। বোনের সাথে খুনসুটিতে ব্যস্ত ছেলেটা। তখনই সেখানে উপস্থিত বাড়ির বড়রা। কবির সাহেব গম্ভীর মুখে বসলেন সোফায়। একবার আজ চোখে তাকিয়ে দেখলেন অনিক আর অরিনকে, তারপর চোখ সরিয়ে মাটির দিকে নিবদ্ধ করলেন তিনি। একে একে সাব্বির সাহেব, তায়েব সাহেব, তাশরিক এবং জুবাইদা বেগম আর রাফিয়া বেগমও আসলেন সেথায়। জুবাইদা বেগম এসেই ব্যক্ত করলেন, আচ্ছা, আমি বলছিলাম কি, রোদ আর শিশিরকে সামনে রেখে বিয়ের কথাটা জিজ্ঞেস করলে কেমন হয়? কথাটা শোনা মাত্র অরিনের বুকটা মোচড় দিয়ে ওঠে। মেয়েটা তাৎক্ষণিক মাথা নিচু করে চোখ বন্ধ করেই নেয়। আশ্চর্য, সে তো ভুলেই বসেছিল রোদ্র আর শিশিরের ব্যাপারটা। অরিনের বুকটা আবারও কেমন জানে চিনচিরে ব্যথা অনুভব হচ্ছে। না, এখানে বসে থেকে এসব শোনার বিলকুল ধৈর্য নেই তার। মেয়েটা ফট করে উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে সাব্বির সাহেব বলে ওঠেন, অরিন কই যাও মা? কি শুনলো কে জানে। সে কেমন অনুমোষ করে জবাব দিল, কষ্ট হচ্ছে আব্বু। মেয়েটার কথা ভাবাচ্ছেকা খেয়ে যান সাব্বির সাহেব সহ উপস্থিত সকলে। অসংখ্য অবাক চোখ ইতিমধ্যে নিবদ্ধ হয়েছে তার উপর। কবির সাহেব গম্ভীর গলায় শুধলেন। মানে? তৎক্ষণাৎ সম্বিত ফিরে পায় অরিন। মনে পড়ে যায় কিছুক্ষণ আগের বলা কথাটা। মেয়েটা প্রায় সঙ্গে সঙ্গে এই কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে ওঠে, মানে বড় আব্বু, শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে আমার, তাই চলে যাচ্ছি চেঞ্জ করতে। এরূপ কথায় সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচের মুহূর্তে। অরিনও আর কিছু বলল না, চলে যায় সেখান থেকে। এতক্ষণ পাশে বসে চুপচাপ সবটে পরক করছিল অনেক। আর কেউ না বুঝুক না জানুক, সে তো জানে বোঝে বোনের মনের অবস্থা। ছেলেটা মুখের সামনে হাত ঠেকিয়ে বসেছিল কতক্ষণ, কিন্তু এখন আর বসে থেকে এসব শুনতে ইচ্ছে করছে না তার। সে চট করে উঠে দাঁড়ায়, সবার উদ্দেশ্যেই বলে, ফ্রেশ হতে যাচ্ছি বলে এক প্রকার হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে আসে ছেলেটা। মনে মনে ভাবতে থাকে, কেন করলে এমনটা রোদ ভাই? যখন তুমি শিশিরকে ভালোবাসতে, তাহলে শুধু শুধু কেন আমার বোনের অনুমতি নিয়ে খেলতে গেলে? এমন মারাত্মক জঘন্য কাজের জন্য তোমায় কিভাবে ক্ষমা করবো আমি? কিভাবে? বাইরে তুমুল বর্ষা, গ্রামের গ্রীষ্মের সৌন্দর্যের এই এক প্রতিফলন। কখন যে কালবৈশাখী ঝড় নেমে আসবে তা বলা মুশকিল। এ যেমন আজকের ব্যাপারটা ধরুন না, সারাদিন তো ভালোই গরম ছিল, কিন্তু এখন হুচ করেই মেঘেদের গর্জন, তার উপর ভারী হাওয়া নিয়ে চলতে থাকা তুমুল বর্ষা। অন্য সবাই যেখানে এমন বৃষ্টিপাতে ঘরে খিল মেরে বসে আছে, সেখানে অরিন মেয়েটা এমন বৃষ্টিতেও ছাদে দাঁড়িয়ে আছে। বৃষ্টির তোপে মেয়েটার ক্ষুদ্র দেহখানা বারবার কেঁপে কেঁপে উঠছে কেমন। হাত পা মুখ ইতিমধ্যে হয়ে উঠেছে ফ্যাকাশে। মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো বেশ ভালোই উপায় পেয়েছে নিজেদের ঝরতে দেবার। এই যে এখন তারা আপন মনে ঝরছে, বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে একাকার হয়ে। বোঝবার জো নেই কোনটা অশ্রু ফোঁটা আর কোনটা বৃষ্টির ফোঁটা। তখনই আরেক বিকট শব্দ তুলে মেঘ গর্জন তুলে অরিনও খানিকটা কেঁপে ওঠে। ছাদের রেলিংটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। কেন জানি মনটা আজকে তার কিছুতেই বাদ মানছে না, কিছুতেই শান্ত হচ্ছে না। বুকের কাছে লুকায়িত হৃদয়টা আজ বেশ ফুটছে মেয়েটার। সেই পোড়ার দহন এতটাই বেশি যে ঝরে পড়া বৃষ্টির শীতল স্পর্শগুলো তা শান্ত করতে বরাবর ব্যর্থ হচ্ছে। অরিন চোখ বন্ধ করে ফোপাতে থাকে। ঠিক তখনই তার ডান হাতের কোনোই ধরে কেউ তাকে পেছনে ঘুরে। অরিন হকচকিয়ে উঠছে, চোখ মেলে সামনে তাকাতে দেখতে পায় রৌদ্রের বৃষ্টি ভেজা মুখখানা। পরক্ষণে কানে আসে রৌদ্রের খেকি ওছা কঞ্চ। এই, তুই এত বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তো না বৃষ্টিতে ভিজলে সর্দি লাগে, জ্বর আসে, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে অসুস্থ হবার ইচ্ছা তোর? অরিন নিশ্চুপ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল রৌদ্রের পানে।
রৌদ্র অরিনের এহেন হাবভাবে ফিকুটি করে তাকায়, আবারও বলে উঠছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কি বলছিস শুনতে পাসনি? না। এবারও জবাব দিল না মেয়েটা। রৌদ্র এবার মেজাজ ছাড়া নিচ থেকে অরিনের হাতের ঠান্ডা কবজি চেপে ধরে তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে নিবে তার আগেই পেছন থেকে ভেসে আসে অরিনের শক্ত কঞ্চ। হাত ছাড়ুন, হাত। থাম খাই রৌদ্র, কানে হয়তো ভুল শুনছে। বিদায় সন্দিগ্ধ কঞ্চ ফুরে বেরিয়ে আসে একরাশ অবাকের ছাপ। কি বললি? হাত ছাড়ুন। অরিনের আগের ন্যায় শক্ত কঞ্চ। রৌদ্র অবাক হয়, পর করে এই মুখের উপর আদল শক্ত করে গম্ভীর গলায় বলল, ছাড়বো না, ভেতরে চল আমার সাথে।